সপ্তম শ্রেণীর বিভাগ ক্ষয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পুজো ভালোভাবে কাটিয়েছ। আজ তোমাদের বাংলা ব্যাকরণের ক্লাস। আর বাংলা ব্যাকরণে আজকে আমরা একটা অতি পরিচিত এবং জানা অধ্যায় পড়ানো শুরু করছি। অধ্যায়টির নাম হলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তোমরা এর আগের ক্লাসেও পড়েছ। এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ কী? সমুচ্চারিত মানে প্রায় একই রকম উচ্চারণ, কিন্তু বানান যেহেতু আলাদা সেই জন্য এদের অর্থের পার্থক্য ঘটে থাকে। অর্থাৎ যে সমস্ত শব্দ যুগলের বা শব্দ জোড়ার উচ্চারণ প্রায় এক কিন্তু বানান আলাদা, এবং বানান আলাদা হওয়ার জন্য অর্থের পার্থক্য ঘটে থাকে, সেই ধরনের শব্দকে আমরা বলে থাকি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রথমে তোমরা কয়েকটি উদাহরণ খেয়াল করো। আমরা লিখেছি উপাদান আর উপাধান। দেখো উচ্চারণটা প্রায় এক লাগছে কিন্তু বানান আলাদা। একটাতে দ আছে আর একটাতে ধ আছে। যেটা দ আছে সেটা উপকরণ আর যেটা ধ আছে সেটা বালিশ। পরেরটা দেখো বাধা আর বাঁধা। যেটা চন্দ্রবিন্দু আছে সেটা মানে আটকানো, আর যেটা চন্দ্রবিন্দু নেই সেটা মানে হচ্ছে ব্যাঘাত। পরেরটাতে আসি আমরা অশ্ব আর অশ্ব। দেখো দুটোতেই উচ্চারণ প্রায় এক, দুটোরই উচ্চারণ প্রায় এক কিন্তু বানান একটু আলাদা। একটাতে বফলা আছে, একটাতে মফলা আছে। যেটা মফলা আছে সেটা পাথর আর যেটা বফলা আছে সেটা গোড়া। পরেরটা দেখো স্বাক্ষর আর স্বাক্ষর। অর্থাৎ যেটা বফলা আছে সেই স্বাক্ষর মানে সই মানে সিগনেচার, আর যেটা দন্তেশ্বর শুধুমাত্র দন্তেশ্বর আকার আছে সেই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান বা অক্ষর পরিচয়। এবার একটা আমরা জেনে নিই যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের কাজ কি। অর্থাৎ আমরা তো এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ পড়ছি, তাহলে কি কারণে পড়ছি? নিশ্চয়ই তো কিছু কাজ আছে। সেই কাজগুলো কি না, এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি করছে না, আমাদের উচ্চারণ ও বানান সম্বন্ধে একটা সঠিক ধারণা দিচ্ছে। দ্বিতীয়ত কি করছে না, আমাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে সাহায্য করছে। আর একটা, আমরা যেহেতু বানানের পার্থক্য হচ্ছে এবং বানানের পার্থক্য অনুযায়ী এদের অর্থেরও পার্থক্য ঘটছে। অর্থাৎ অর্থের পার্থক্য বুঝতে আমাদের অনেকটাই সাহায্য করছে। এখন আমাদের সিলেবাসে বা পাঠ্যক্রমে যে সমস্ত সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আছে তার 10 জোড়া শব্দ সম্বন্ধে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা এগুলো বাড়িতে ভালো করে পড়ে নিও এবং মুখস্থ করে নিও, তাহলে খুব সুবিধা হবে এবং মনেও থাকবে। প্রথমে দেখো আমরা কিছু শব্দ নিয়েছি যে শব্দগুলি ন দিয়ে শুরু হয়েছে। প্রথম যে শব্দটা নিয়েছি দেখো, একটা দিয়ে বলছি নিরসন আর নিরসন। তালবেশ্ব আর দন্তেশ্বরের পার্থক্য। যেটা তালবেশ্ব আছে সেটার মানে হচ্ছে অনাহার, আর যেটা দন্তেশ্ব আছে দূরীকরণ। পরেরটা দেখো নীতি আর নীতি। যেটা হস্যিকার আছে সেটা মানে হচ্ছে রোজ, আর যেটা নীতি সেটা মানে হচ্ছে নিয়ম। পরেরটা দেখো নিয়তি আর নিয়তি। অর্থাৎ যেটা হস্যিকার সেটা মানে ভাগ্য, আর নিয়তি যেটা দীর্ঘিকার আছে সেটা মানে হচ্ছে দুর্গা। পরেরটা দেখো নিরস্ত্র আর নিরস্ত্র। যেটা ত আছে শুধু দন্তেশ্বয়, নিরস্ত্র মানে ক্ষান্ত, আর যেটা রফলা রয়েছে সেটা মানে হচ্ছে অস্ত্রহীন। পরে আসছি আমরা নিহত আর নিহিত। নিহিত, নিহত মানে বিনষ্ট করা, ধ্বংস করা, হত্যা করা, আর নিহিত মানে হচ্ছে রক্ষিত। আরও কয়েকটি দেখি। এটা আবার প দিয়ে শুরু হয়েছে, শব্দের প্রথম অক্ষরটা প দিয়ে শুরু হয়েছে। দেখো প্রথমেই আছে পরভূত, পরভৃত। পরভৃত মানে কাক আর পরভূত মানে হচ্ছে কোকিল। পরেরটা দেখো প্রমাদ আর প্রমোদ। প্রমাদ মানে ভ্রান্তি মানে ভুল, আর প্রমোদ মানে আনন্দ বা আমোদ। পূর্বাভাস
আর পূর্বাভাস, দুটোই পূর্বাভাস, কিন্তু একটা মূর্ধন্যের স, একটা দন্তের স। বানানের কতটা পার্থক্য? যেটা মূর্ধন্যের স সেটা হচ্ছে ভূমিকা, আর যেটা দন্তের স সেটা হচ্ছে আগামী ঘটনার ইঙ্গিত, যেটাকে আমরা ইংলিশে বলি ফোরকাস্ট। পরেরটা দেখো, প্রভূত আর প্রভুত্ব। প্রভূত যেটা দীর্ঘকাল সেটা মানে হচ্ছে প্রচুর, আর প্রভুত্ব মানে আধিপত্য। পরের শেষে যেটা আছে সেটা দেখো, পুরুষ মানে নর, আর পৌরুষ যেটা হস্যকার নেই, পৌরুষ সেটা হচ্ছে কর্কশ। আজ এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে নিও। পরের ক্লাসে আমরা বাকি শব্দগুলো নিয়ে আসবো। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।